আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের একক কাজ নিয়ে। তো আমাদের এই পর্বে আমরা দশম অধ্যায়ের প্রথম একক কাজ 1 এবং একক কাজ 2 এই দুইটা একক কাজ আমরা এখানে সমাধান করব বা কথা বলবো। এটা তোমাদের বইয়ের 244 পৃষ্ঠায় আছে, তোমরা এটা দেখে নিতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে আমাদের কাজগুলো কি হতে পারে বা আমাদের প্রশ্ন কি হতে পারে, সেখান থেকে আমরা কীভাবে সমাধান পাবো। আচ্ছা, তো দেখো শুরুতে কি বলছে যে লেডের সংকেত কি পিবি, তাই না? লেড বা সীসার অক্সাইড থেকে ধাতব লেড নিষ্কাশন। সো আমরা লেড অক্সাইড থেকে আমরা সেখান থেকে লেড নিষ্কাশন করব। আচ্ছা, তো এখন আসো উপকরণ হিসেবে আমরা কি কি জিনিস নিব। এখানে আমাদের কি বলছে উপকরণ হিসেবে হলুদ বর্ণের লেড অক্সাইড পিবিও, এটা আমাদের নিতে হবে। এক টুকরো সাদা কাগজ, মানে জাস্ট সাদা A4 সাইজের পেপার হতে পারে বা অন্য কোনো পেপার হতে পারে। এইটা বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প ও দিয়াশলাইয়ের কাঠি। সো এই জিনিসগুলো আমাদেরকে এই পরীক্ষণটা সম্পন্ন করার জন্য এই উপকরণগুলো আমার লাগবে। আচ্ছা, গেল এটা ফার্স্ট কাজ। এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, আচ্ছা পরবর্তী অংশে কি বলছে দেখো, যে প্রথমে বুনসেন বার্নারের শিখাটা ছোট করে নিতে হবে। এটা প্রথম কাজ। আমরা বুনসেন বার্নারের যে শিখাটা আছে এটা আমরা বেশি বড় করবো না, তাহলে পুরা কাঠিটা পুড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ কি বলছে দেখো, একটি দিয়াশলাইয়ের কাঠি এমনভাবে পোড়াতে হবে যেন বারুদের কোনো অংশ অবশেষ না থাকে। অর্থাৎ আমাদের ম্যাচের যে কাঠি আছে না, এই কাঠির মাথায় যে বারুদ থাকে, এটাকে আমরা পোড়াবো এমনভাবে যাতে করে আগুনে পুরা কাঠিটার মানে বারুদের যে অংশটুকু আছে অ্যাটলিস্ট সমস্ত বারুদটা যেন আগুনের সাথে পুড়ে যায়, কোনোটুকু যেন অবশিষ্ট না থাকে। এরপরে বলছে দেখো, দিয়াশলাইয়ের কাঠির কয়লা হয়ে যাওয়া অংশটি পানিতে ভেজানোর পর সামান্য লেড অক্সাইড সেখানে যুক্ত করতে হবে। অর্থাৎ ধরো এই তোমার দিয়াশলাই কাঠি, এই যে কাঠিটা সামনেই, এই কাঠিটাকে আমরা পানির মধ্যে ভিজানোর পরে যে ঠান্ডা যেই দিয়াশলাই মানে যেই মাথাটুকু আগুন জ্বলছিল সেইটুকুকে পানিতে ভেজানোর পরে আমরা ওই অংশে আমরা কি করব, সামান্য লেড অক্সাইড সেখানে আমরা যুক্ত করব। আচ্ছা, গেল তিনটা জিনিস। আচ্ছা, 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে বলতেছে লেড অক্সাইড যুক্ত মাথাটি বার্নারের আগুনে ধরতে হবে এবং উজ্জ্বল ধূসর বর্ণের গলিত লেডের ছোট ছোট বিন্দু সৃষ্টি হয় কিনা তা লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমরা এই যে আগুনের পোড়ানো যেই দিয়াশলাইয়ের মাথাটি ছিল, এই মাথাটিতে তো লেড অক্সাইড যুক্ত করেছি। দেন বলতেছে লেড অক্সাইড যুক্ত মাথাটি বার্নারের আগুনে ধরতে হবে এবং উজ্জ্বল ধূসর বর্ণের গলিত লেডের, মানে এটা তো আবার আমরা সেকেন্ড টাইম কিন্তু আবার এখানে মানে ইসে ধরবো আর কি, বুনসেন বার্নারে ধরবো এবং উজ্জ্বল ধূসর বর্ণের গলিত লেডের ছোট ছোট বিন্দু সৃষ্টি হয় কিনা তা লক্ষ্য করতে হবে। 5 নম্বরে বলতেছে দেখো, দিয়াশলাইয়ের কাঠিটি ঠান্ডা করার পর এটাকে সাদা কাগজের উপর রেখে লেডের কণা, মানে দিয়াশলাইয়ের কাঠিটা কি করবো, আমরা সাদা কাগজের উপর রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে। এরপরে যে সাদা কাগজের উপর রাখবো, রেখে আমরা লেডের যে কণাগুলো আছে সেগুলো খুঁজে বের করার ট্রাই করব। কাজের সুবিধার্থে আমরা আতশী কাঁচ বা লেন্স, মানে যেগুলো আমাদের ছোট ছোট জিনিসকে বড় করে দেখানো যায় বা বড় করে দেখা যায়, এরকম আমরা আতশী কাঁচ বা লেন্স আমরা ব্যবহার করব। পর্যবেক্ষণে যদি লেড পাওয়া না যায় তবে আমরা এই ধাপের কাজগুলো পুনরায় করব। মানে যদি আমরা লেড না পাই, কোনো লেড পাইলাম না, তাহলে এই যে দেখো 2 থেকে যে 5 পর্যন্ত যে ধাপগুলো আমরা এখানে সলভ করেছি, সেই 2 থেকে 5 পর্যন্ত ধাপগুলো আমরা আবার করব। কি করেছিলাম বলো তো 2 থেকে 5 পর্যন্ত? এই যে ডিএসএলআর কাঠি, মানে জাস্ট হচ্ছে এই সার্কেলটা আরেকবার করা আর কি। তুমি প্রথমবারে পাচ্ছ না, তাহলে হয়তো কোনো একটা মিস্টেক হয়েছে, তুমি আবার করো। তো কোনো না কোনো একটা সময় তুমি গিয়ে এখানে মানে লেডের যে কণা ছিল তরল, সেই লেডের কণা তুমি এখানে পাবা। ওকে, সতর্কতা দেখো, খেয়াল করো কি বলছে। লেড অক্সাইড এর বাষ্প বিষাক্ত পদার্থ, তাই এটিকে খালি হাতে স্পর্শ করা যাবে না এবং এর বাষ্প যেন শ্বাস প্রশ্বাসের সাথে না যায় সেজন্য মাস্ক ব্যবহার করতে হবে। লেড অক্সাইড, খেয়াল করো, লেড অক্সাইড একটা বিষাক্ত পদার্থ। এর বাষ্প কোনোভাবেই নিঃশ্বাসের সাথে আমাদের দেহের মধ্যে যেন প্রবেশ না করে সেজন্য আমরা মাস্ক পরিধান করব, যাতে করে আমাদের নাক এবং মুখ থেকে এর বাষ্প শরীরের মধ্যে প্রবেশ যেন না করে। আচ্ছা, এরপরে আসো, এখান থেকে আমাদের কয়েকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা খুঁজবো, প্রশ্ন এবং তার উত্তর আমরা খুঁজবো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দিয়াশলাইয়ের কাঠির পোড়া অংশটি পানিতে ভেজানোর কারণ ব্যাখ্যা করো। আমরা যে কিন্তু বলছিলাম, আমরা কিন্তু দিয়াশলাইয়ের কাঠিটি 2 বার পুড়িয়েছি। একটা হচ্ছে প্রথমবার পুড়িয়েছি, পোড়ানোর পরে সেটা পানিতে ভিজানোর পর আবার লেড অক্সাইড যুক্ত করে আবার সেকেন্ড টাইম পুড়িয়েছি। সো এখানে প্রথম কথা হচ্ছে যে এটা পানিতে কেন ভেজানো হলো, প্রথমবার পোড়ানোর পরে পানিতে কেন ভেজানো হলো। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন এখান থেকে অ্যান্সারে যাচ্ছি। বলতেছে দেখো, দিয়াশলাইয়ের কাঠিটি পোড়া অংশটি পানিতে ভেজানো হয়। দিয়াশলাইয়ের কাঠিটি পোড়ানোর ফলে এর সম্মুখ অংশে থাকা ফসফরাস পুড়ে ফসফরাস পেন্টাঅক্সাইডে পরিণত হয়। মানে এর যে মানে
আমাদের যে ম্যাচের কাঠি বা দিয়াশলাইয়ের কাঠি আছে এখানে থাকে ফসফরাস, এই ফসফরাস অক্সিজেনের সাহায্যে পুড়ে কিসে পরিণত হয়, ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5 এ পরিণত হয়। আচ্ছা, দেখা যায় পোড়া অংশটিতে ফসফরাস পেন্টাঅক্সাইড থাকে যা লেড অক্সাইড থেকে লেড নিষ্কাশনে বাধার সৃষ্টি করে। এই যে আমরা যে লেড অক্সাইড থেকে যে লেড নিষ্কাশন করব সেখানে বাধার সৃষ্টি করবে কে, দিয়াশলাইয়ের কাঠির মধ্যে যেই মানে দিয়াশলাইয়ের কাঠির যে পোড়া অংশ ফসফরাস পেন্টাঅক্সাইড, এই পেন্টাঅক্সাইড লেড নিষ্কাশনে বাধা প্রদান করবে। এই জন্য কাঠির পোড়া অংশটি থেকে P2O5 কে অপসারণের জন্য পানিতে ভিজানো হয়। ফলে এখান থেকে মনে হয় দেখি আমরা কি বলতেছে। আচ্ছা আচ্ছা আর কিছু নাই, ভেজানো হয় ফলে ফসফরাস পেন্টাঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে একটা অ্যাসিড প্রস্তুত করতে পারবে, ইত্যাদি ইত্যাদি প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করতে পারবো। তো তাহলে আমরা এটা বলতে পারি দেখো যে ফসফরাস পেন্টাঅক্সাইড এবং পানি মিলে ফসফরিক অ্যাসিড প্রস্তুত করবে। তো তাহলে পানিতে ভিজানোর ফলে কিন্তু তুমি ফসফরাস পেন্টাঅক্সাইডটা পাচ্ছ না, তুমি পাচ্ছ ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিড আবার আমাকে এখানে কোনো বাধা প্রদান করছে না লেড নিষ্কাশনের ক্ষেত্রে। তো এই জন্য ভিজানোর মূল কারণই হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইডকে এখান থেকে সরানো। কি হিসেবে সরাবো আমরা, ফসফরিক অ্যাসিড হিসেবে আমরা সরাবো। আচ্ছা গেল আমাদের প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করে ফেললাম। এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলতেছে আমাদেরকে, দ্বিতীয় প্রশ্নে বলতেছে যে এতে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে আমরা এতক্ষণ যাবো যে কাজগুলো করলাম এই ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা, প্রথম অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, মানে এখানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এতে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, দিয়াশলাইয়ের কাঠিটি বার্নারে পোড়ানো এবং পানিতে ভেজানোর পর কাঠির কয়লা হয়ে যাওয়া অংশটি হলো কার্বন। মানে আমরা তো পুড়িয়েছি, পোড়ানোর পরে কি করছি, পানিতে ভিজিয়েছি, ভিজানোর পরে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি, কার্বন। এই অংশটির সাথে লেড অক্সাইড যুক্ত করে বার্নারে উত্তপ্ত করলো, মানে করা হলো আর কি। ফলে কার্বন লেড অক্সাইডকে বিজারিত করে আলাদা আলাদা করে নিচে জারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে। তার মানে এখানে আসলে একটা কি বিক্রিয়া হচ্ছে, এখানে একটা জারণ বিজারণ সম্পন্ন, এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। আমরা এখন সেই বিক্রিয়াটা একটু বুঝবো যে বিক্রিয়াটা আসলে কিভাবে হলো। প্রথম যে ব্যাপারটা এখানে কাজ করতেছে দেখো, লেড অক্সাইড এবং এখানে আছে কি কার্বন। তাহলে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করলো কি, কার্বন মনোঅক্সাইড, আর লেড ফ্রি হয়ে গেল। লেড এখানে ছিল 2+ এবং লেড এখানে হচ্ছে 0, কার্বন এখানে ছিল 0, কার্বন এখানে হচ্ছে 2+। তার মানে কার্বন কি হয়েছে বলতো, কার্বন দ্বারা তোমার জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, কার্বন জারিত হয়েছে, আর লেড অক্সাইডটা কি হয়েছে বলতো, লেড অক্সাইডটাকে বিজারিত হয়েছে। সো জাস্ট এখানে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে, তার মানে এখানে কি আলাদা করে রাসায়নিক বিক্রিয়া আছে। আচ্ছা এর পরের প্রশ্ন কি দেখো, ছোট ছোট প্রশ্ন। এর পরের প্রশ্ন আমাকে বলতেছে সীসা বা লেড মুক্ত করার জন্য প্রয়োজনীয় কার্বন কোথা থেকে এলো। এই যে আমাদের সীসা বা লেডকে মুক্ত করার জন্য যে কার্বনটা সেটা আসলে আমরা কোন জায়গা থেকে পাই বা পেয়েছি। এখানে কি বলতেছে দেখো, দিয়াশলাইয়ের কাঠি থেকে সীসা বা লেড মুক্ত করার প্রয়োজনীয় কার্বন এসেছে, কারণ দিয়াশলাইয়ের কাঠের উপাদান মূলত কি, সেলুলোজ। কারণ দিয়াশলাইয়ের কাঠি কি মূলত বলতো কাঠ জাতীয় উপাদান। শুকনো কাঠকে পোড়ানো হলে সেটার মধ্যে সেলুলোজ থাকে, আর সেলুলোজ পোড়ালে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং অবশিষ্ট উপাদান হিসেবে কার্বন পাওয়া যায়। মানে এখানে বোঝাচ্ছে যদি আমরা কোনো শুকনো কাঠকে পোড়াই তাহলে কি পাই, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, এবং যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা কয়লা বা কার্বন হিসেবে চিনি। তাহলে এই যে কার্বন আমরা যে একটু আগে বললাম 2 নম্বরে যে আমরা কথাটা বললাম যে আমরা লেড অক্সাইডকে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে আলাদা করব, কার্বন বিজারণ প্রসেসের মাধ্যমে আলাদা করব। তাহলে কোশ্চেন হচ্ছে কার্বনটা আসলে আসলো কোন জায়গা থেকে। এখানে কথা হচ্ছে যে দিয়াশলাইয়ের কাঠির যে অংশে বারুদ থাকে ওই বারুদ অংশের নিচের দিকে যেই আমার শুকনো যেই কাঠ থাকে ওই কাঠটাও তো আগুনে পুড়বে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা মূলত কয়লা পাবো বা কার্বন পাবো, এবং ওই কয়লা বা কার্বনটা এখানে কি হচ্ছে তোমার আর মূল উপাদান হিসেবে কাজ করছে, এবং সেখান থেকে আমরা এখান থেকে কার্বনটা পেতে পারি। আচ্ছা যাচ্ছি আমরা 4 নম্বরে কি বলছে দেখো, কথায় ও আণবিক সংকেত ব্যবহার করে বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লিখো। এই যে আমরা যেই বিক্রিয়াটার কথা বললাম যে কার্বন এবং লেড অক্সাইডকে বিজারিত করে লেডকে আলাদা করে এবং নিচে জারিত হয়ে কার্বন মনোক্সাইড পরিণত করে। এই যে দেখো যেটা একটু বুঝেছিলাম, কার্বন এবং অক্সিজেন, কার্বন মনোক্সাইড, লেডটা ফ্রি হয়ে যাচ্ছে, এই যে লেড আমার ফ্রি লেডের অংশটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা গেল এটা। 5 নম্বরে কি বলছে দেখো, 5 নম্বরে বলতেছে যে কপার, আয়রন বা জিঙ্ক অক্সাইড নিয়ে পরীক্ষাটি করলে একই রকম ফল পাওয়া যাবে কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা তো এখানে মানে আমরা তো এতক্ষণ লেড নিয়ে কাজ করেছি, লেড। এবারে বলতেছে যে যদি আমি এই পরীক্ষণটা কপার নিয়ে করি অথবা আয়রন নিয়ে করি অথবা জিঙ্ক নিয়ে করি, জিঙ্কের অক্সাইড, লেড, আয়রন, জিঙ্ক এদের অক্সাইড দিয়ে যদি কাজটা করি তাহলে একই রকম ফলাফল পাওয়া যাবে কিনা।
আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে একই রকম ফল পাওয়া যাবে। কপার, আয়রন, লেড নিয়ে যদি কাজ করি সেখান থেকে আমরা কি একই রকম ফলাফল পাবো। ঠিক আছে। আচ্ছা, এবারে আসো নেক্সট লাইন। আমরা জানি ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে। এই সক্রিয়তা সিরিজে আয়রন, জিঙ্ক এবং কপার এরা সবাই কি মধ্যম, মধ্যম মানে সক্রিয়। আর হচ্ছে কপার হচ্ছে কম সক্রিয় ধাতু। এসব ধাতুর বিজারণ ক্ষমতা কার্বনের বিজারণ ক্ষমতার চেয়ে কম, তাই এসব ধাতুর অক্সাইডকে যখন কার্বন দ্বারা বিজারিত করে তখন ধাতুগুলোকে মুক্ত করা যায়। অর্থাৎ এসব ধাতুর অক্সাইড নিয়ে পরীক্ষা করলে একই রকম ফলাফল পাওয়া যাবে। লাস্ট লাইনটা একটু ফলো করো। তাহলে বলতেছে যে এই সকল ধাতুর যে অক্সাইড এদের যে বিজারণ ক্ষমতা এর থেকে কার্বনের বিজারণ ক্ষমতা অনেক বেশি। তাহলে এই সকল ধাতুর অক্সাইডকে তুমি যখন কার্বনের সাথে সরাসরি ম্যাচ করবা, যেহেতু কার্বনের ক্ষমতা বেশি, সে তখন কার্বন কি হবে বলতো, কার্বনের বিজারণ ঘটবে এবং কার্বন বিজারিত হবে। তো দেখো আমি এখন আসলে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা আসলে এটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে যে কি বলছে এখানে। আচ্ছা দেখো এখানে বলতেছে এই যে দেখো কার্বন আসলো আর অক্সিজেন, তাহলে কার্বন মনোক্সাইড এফিটা মুক্ত হয়ে গেল, কার্বন অক্সিজেন, কার্বন মনোক্সাইড জিঙ্কটা মুক্ত হয়ে গেল, কার্বন অক্সিজেন, কার্বন মনোক্সাইড কপার। সো এই সকল ধাতুর ক্ষেত্রে আমরা কার্বন মনোক্সাইড পাবো এবং ওই ধাতুটাকে আমরা মুক্ত অবস্থায় পাবো, কারণ ওই ধাতুর নিষ্কাশন যে ক্ষমতাটা সেটার বিজারণ ক্ষমতা সেটা কার্বন থেকে কি কম, বিধায় কার্বনটা আগে বিজারিত হবে। ওকে, তো তাহলে আমরা প্রথম পরীক্ষাটা আমরা সম্পন্ন করে ফেললাম। এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় পরীক্ষায়। আচ্ছা, আমাদের এবারের এক্সপেরিমেন্ট হলো যে লোহায় মরিচা সৃষ্টির পরীক্ষা। এটা তোমাদের বইয়ের 251 পৃষ্ঠায় হয়তো সম্ভবত আছে। তো আমাদেরকে দেখো ফার্স্টে কি বলা হয়েছে, আমরা সেইগুলো নিব। নাম্বার 1, 4টি টেস্ট টিউব নিয়ে 1 থেকে 4 নাম্বার দিয়ে চিহ্নিত করো। সো 4টা টেস্ট টিউব নিব, 1 2 3 4। টেস্ট টিউবগুলোতে চিত্রের ন্যায় ব্যবস্থা করো। আচ্ছা, আমরা একটু চিত্রটা একটু দেখে নিই যে এখানে আসলে কীভাবে সেট আপ করা হয়েছে। এই যে দেখো 4টা টেস্ট টিউব 1 2 3 4 এরকম একটা সেট আপ করবো। তো প্রথমটায় বায়ু আছে, এর মধ্যে আছে লোহার তার কাটা, এর মধ্যে আছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। দ্বিতীয়টায় আছে ফুটানো পানি, তৃতীয়টায় আছে বায়ু, তেলের স্তর এবং নিচে ফুটানো পানি, আর চতুর্থটা আছে অক্সিজেন এবং ঠান্ডা পানি। এরকম 4টা লেয়ার কিউবে এরকম 4টা স্তরে আমরা এগুলো সেট করলাম। আচ্ছা, এবারে দেখো যেটা বলতেছে, আচ্ছা এবারে আমরা এভাবে সেট আপ করলাম। দেন কি বলছে দেখো, এরপর 3 নং টেস্ট টিউবের পানিকে 1 মিনিট ফুটানোর পর 1 মিলি রান্নার তেল বা অলিভ অয়েল যোগ করো। তেলের বাধার কারণে ভেতরে বায়ু প্রবেশ করতে পারবে না। এভাবে টেস্ট টিউবগুলোকে 1 সপ্তাহ রেখে দাও এবং পর্যবেক্ষণ করো। তো তাহলে এভাবে কিন্তু আমাকে সেট আপ করতে বলা হয়েছে। 4টা টেস্ট টিউব নিব, সেই টেস্ট টিউবকে আমরা নাম্বারিং করব। দেন আমরা কোথাও ফুটান্ত পানি দিব, কোথাও পানি দিয়ে তার মধ্যে আমরা তেল অ্যাড করব, কোথাও হয়তো বা ঠান্ডা পানি দিব, এইভাবে আর কি। আচ্ছা, এবারে আসো এখান থেকে আমাদেরকে পর্যবেক্ষণে যেতে হবে। সো আমরা দেখো তোমরা মনে হয় এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো। এই যে এখানে যে চিত্রগুলো আছে, যে সবগুলোতেই কিন্তু লোহার তার কাটা আছে। কোথাও আছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, কোথাও আছে ফুটানো পানি, কোথাও আছে তেলের লেয়ার, আর কোথাও হচ্ছে ঠান্ডা পানি, অক্সিজেন, তার কাটা। মানে তার কাটা সবগুলোতেই আছে। আমরা মূলত এখন যেটা দেখতে চাচ্ছি যে এই যে তার কাটাগুলো আছে, লোহার তার কাটা, এই তার কাটাগুলোতে অবশ্যই মরিচা ধরবে। এখন কোনটাতে মরিচা বেশি ধরবে, কোনটাতে কম ধরবে, বা কোনগুলোতে ধরবেই না, যদি না ধরে তাহলে সেগুলো না ধরার কারণটা কি, আমরা এই পয়েন্টগুলো নিয়ে এখন ডিটেলসে কথা বলবো। আচ্ছা আসো, 1 নাম্বার টেস্ট টিউবে কি বলেছে দেখো। 1 নাম্বার টেস্ট টিউবে মরিচা ধরছে না। এখানে লেখা আছে সুন্দর মতো যে 1 মরিচা পড়ে না। এখন মরিচা কেন পড়ে না, কারণ কি দেখো, কারণ মরিচা সৃষ্টির জন্য প্রয়োজন লোহা। মরিচা সৃষ্টির জন্য লোহা প্রয়োজন, পানি ও অক্সিজেন। ঠিক আছে, লোহা তো লাগবেই, এর সাথে লাগবে কি পানি এবং অক্সিজেন। সো মরিচা ধরার জন্য মেইনলি 3টে উপাদান লাগবে। লোহা দরকার, জলীয় বাষ্প দরকার, অক্সিজেন দরকার। 1 নং টেস্ট টিউবে লোহা আছে, কোনো সমস্যা নাই। বাতাসের অক্সিজেনও আছে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু পানি নাই। এখন বলো তো পানি কেন নাই? পাশে লেখা ছিল যে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইড একটা পানিগ্রাহী পদার্থ, পানি গ্রাস করে, সে পানিকে শোষণ করে নেয়। আমাদের কোথাও যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড রেখে দেই তাহলে সে কী করবে, ওই বায়ুমণ্ডলের মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকবে সেগুলোকে সে শোষণ করে নেবে। তাহলে এই অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড থাকাতে সেই পানিটাকে শোষণ করে নিয়েছে, এজন্যই কিন্তু সেখানে কোনো পানি ছিল না। তাই এখানে কি হয় না বলতো, মরিচা এখানে পড়ে নাই। আচ্ছা গেল এটা। 2 নম্বরে বলছে দেখো, 2 নম্বর টেস্ট টিউবে আসলে মরিচা পড়ে নাই। এখানে হয়তো কোনো একটা কিছু মিসিং ছিল, এই জন্য টেস্ট টিউবে মরিচা ধরে নাই। আসলে কেন মরিচা পড়ে নাই দেখো, 2 নং টেস্ট টিউবে লোহা ও ফুটানো পানি আছে। ফুটানো পানি হওয়াতে পানিতে কোনো অক্সিজেন নাই, সেজন্য মরিচা পড়ে না। সো 2 নং টেস্ট টিউবে নাই কিন্তু অক্সিজেন, কেননা ফুটানো পানি। এখানে বলেই দিয়েছে যে ফুটানো পানি, ফুটানো পানিতে কোনো দ্রবীভূত অক্সিজেন থাকে না। তো দ্রবীভূত অক্সিজেন যেহেতু নাই, তাহলে এখানে কি পড়বে না, অক্সিজেনের অভাবের কারণে এখানে মরিচা পড়বে না।
আচ্ছা গেল 2 নাম্বার টেস্ট টিউব। আমরা যাচ্ছি এবার 3 নাম্বার টেস্ট টিউবে। কি বলছে দেখো, 3 নাম্বার টেস্ট টিউবে মরিচা পড়তেছে না। 3 নাম্বার টেস্ট টিউবে কেন মরিচা পড়বে না, খেয়াল করো। 3 নং টেস্ট টিউবে লোহা, ফুটানো পানি ও বাতাসের অক্সিজেন আছে, তিনটাই আছে। তবে পানি ও বাতাসের অক্সিজেনের মাঝে তেলের স্তর থাকায় বাতাসের অক্সিজেন পানিতে প্রবেশ করতে পারেনি, তাই অক্সিজেন লোহার সংস্পর্শে না আসার কারণে মরিচা ধরেনি। তাহলে এখানে যেটা হয়েছে কাহিনী, যে আমাদের 3 নাম্বার টেস্ট টিউবে কিন্তু সবাই আছে, লোহা আছে, পানি আছে, অক্সিজেন আছে, কিন্তু আমরা এই যে টেস্ট টিউবের এখানে কি করেছি বলতো, এখানে আমরা তেল দিয়ে দিয়েছি, ফলে এই যে অক্সিজেন গ্যাস তেলের স্তর ভেদ করে নিচে আসতে পারে নাই, অক্সিজেন গ্যাস তেলের স্তর ভেদ করে নিচে আসতে পারে নাই, ফলে কি হবে না, এখানে আসলে কোনো মরিচা পড়বে না। কেননা পানি আর লোহা থাকলেও অক্সিজেন তো এখানে আসতে পারছে না, অক্সিজেন না আসতে পারার কারণে এই অক্সিজেন, লোহা এবং পানি এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না, ফলে এখানে কি পড়বে না, কোনো মরিচা পড়বে না। গেল আমাদের 3 নাম্বারটা। 4 নাম্বারে যাচ্ছে, দেখো কি বলতেছে। 4 নাম্বারটা অনলি 4 নাম্বার টেস্ট টিউব, যেখানে কি হবে, মরিচা ধরবে। তাহলে 4 নাম্বারে হচ্ছে মরিচা পড়ে। এখন মরিচা কেন পড়তেছে দেখো, 4 নং টেস্ট টিউবে লোহা, ঠান্ডা পানি এবং অক্সিজেন রয়েছে। এছাড়াও ঠান্ডা পানিতে কি থাকে, অক্সিজেন থাকে, তাই লোহা, পানি এবং অক্সিজেনের সংস্পর্শে থাকায় সহজে কি পড়ে বলতো, মরিচা পড়ে, সহজে মরিচা পড়ে। মানে 4 নাম্বার টেস্ট টিউবটা তোমার মরিচা ধরার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই আছে। ঠান্ডা পানিতে দ্রবীভূত অক্সিজেন আছে, লোহা আছে, আর পানি তো আছে। সো এখানে সমস্ত উপাদানগুলোকে আমরা একত্রিত করতে পারছি, ফলে এইখানে আসলে 4 নং টেস্ট টিউবে কি হবে, মরিচা পড়বে। তো টোটাল যে 4টা টেস্ট টিউবের 3টা টেস্ট টিউবেই কিন্তু মরিচা ধরবে না, কোনো না কোনো একটা উপাদান মিসিং থাকার কারণে, অথবা উপাদানগুলোকে আমি একত্রিত না করতে পারার কারণে। শুধুমাত্র 4 নাম্বার টেস্ট টিউব যেখানে আমি এই কাজগুলো করতে পারবো। তো আশা করছি তোমরা এই ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছো। তো তাহলে আমাদের দশম অধ্যায়ের একক কাজের ফার্স্ট যে পার্টটা, যেখানে আমরা 2টা পরীক্ষণ সম্পন্ন করলাম এবং ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।